বিসমিল্লাহির রহমানির রহিম। রোটারি হাই স্কুল কর্তৃক অনলাইন ক্লাস 2022 উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। ইতিপূর্বে বেশ কিছুদিন আমরা সশরীরে ক্লাস নিয়েছি, কিন্তু এই করোনা প্রকোপটা একটু বেড়ে যাওয়ায় পুনরায় স্কুলগুলি আবার বন্ধ হয়ে যাওয়ায় সরকার আমাদেরকে অনলাইনের মাধ্যমে ক্লাসগুলি নেওয়ার নির্দেশ দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা আবার অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়া শুরু করেছি। তো এই অনলাইনের মাধ্যমে ক্লাসগুলি যদিও সশরীরে ক্লাসের চেয়ে একটু ব্যতিক্রমধর্মী, তারপরও আমাদের কোনো বিকল্প পথ নাই। তাই এই অনলাইন ক্লাসগুলি আমরা তোমাদের সামনে যতটা সম্ভব আমাদের সাধ্যমতো আমরা উপস্থাপন করব। আর তোমরা যদি এটাকে সুন্দর করে দেখো এবং অনুধাবন করার চেষ্টা করো, তাহলে আমাদের এই ক্লাসগুলি অবশ্যই সার্থক হবে বলে আমি মনে করি। তাই তোমাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে যে তোমরা এই ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখবা এবং বোঝার চেষ্টা করবা। তো আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি গদ্য নিয়ে আলোচনা করব। এই গদ্যটির নাম হলো অতিথির স্মৃতি। এটা লেখক হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অতিথির স্মৃতি একটা গল্প। আর এই গল্পটি যে কোনো গল্প বা কবিতা শুরুর আগে আমাদেরকে প্রথমে জানতে হবে এই গল্পটির লেখক সম্পর্কে, লেখক পরিচিতি। তারপর ধারাবাহিকভাবে আরও কিছু বিষয় জানতে হবে। প্রথমে আমরা লেখক পরিচিতি জানব, তারপর পাঠের উদ্দেশ্যটা জানব। পাঠের উদ্দেশ্যটা কি, আমরা কেন এই গল্পটা বা এই প্রবন্ধটা বা এই কবিতাটা পড়ব, এর থেকে আমরা কি ফল পাবো। কারণ উদ্দেশ্য ছাড়া কোনো কাজ কিন্তু আমরা করি না, যে কোনো কাজের একটা উদ্দেশ্য আছে। তাই নিশ্চয়ই এই গল্পটা শেখার বা পড়ার আমার একটা উদ্দেশ্য আছে। তাই এই পাঠের উদ্দেশ্যটা কি। এরপর পাঠ পরিচিতি, অর্থাৎ এই গল্পটির একটাই সংক্ষিপ্ত পরিচয়। এটা হইলে আমাকে মূল গল্পটা বুঝতে আয়ত্ত করতে খুব সহজ হবে। এরপর মূল পাঠ, এরপর আমি যাব মূল পাঠ, অর্থাৎ গল্পটির মূল গল্পটিকে নিয়ে আলোচনা করা। আর এই আলোচনা করতে যেই আমি কতগুলি শব্দের, একটু কঠিন শব্দের, যেগুলি আমরা প্রচলিত শব্দ নয়, ব্যবহার করি না, সেগুলির সম্মুখীন হব। সেই শব্দগুলি অর্থ এবং ব্যাখ্যা বা টিকা সেগুলি আসবে। সেগুলি আমরা আগে একটু জেনে নিলে আমাদের ওই বাক্যটা বলতে বা বুঝতে বা শিখতে আমাদের কাছে অনেকটা সহজ হবে। তাই এইভাবে ধারাবাহিকভাবে আমরা একটা গল্প নিয়ে আলোচনা করব, আর তোমরা সেইভাবে মনোযোগ সহকারে শুনবা। আচ্ছা, তাহলে আমি প্রথমেই লেখক পরিচিতি। লেখক পরিচিতি হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি বেশি দূর লেখাপড়া করতে পারেন না। তিনি দারিদ্র্যের কারণে অল্প কিছু দূর লেখাপড়া করার পর তিনি কর্মের সন্ধানে, অর্থাৎ কাজের সন্ধানে রেঙ্গুনে যান। রেঙ্গুন মানে আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মা। এই বার্মার রাজধানী রেঙ্গুন, এই রেঙ্গুনে তিনি যান। এখানে সেই কাজ করা অবস্থায় তিনি তার একটা সাহিত্যের প্রতি একটা খুব
যোগ পড়ে, অর্থাৎ তিনি সাহিত্য নিয়ে বেশ চিন্তাভাবনা করেন এবং লেখালেখি শুরু করেন। তিনি বহু উপন্যাস তিনি লিখেছেন, বহু গল্প লিখেছেন। হ্যাঁ, তো এই লেখার জন্য তার উল্লেখযোগ্য অনেকগুলি বই আছে, যেমন পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন ইত্যাদি। এরকম তিনি অসংখ্য উপন্যাস, ছোট গল্প তিনি লিখেছেন। আর এই লেখার জন্য তিনি পুরস্কারও পেয়েছেন। যেমন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী উপাধি, বিশ্ববিদ্যালয়তে তাকে একটা জগত্তারিণী উপাধি দিয়েছেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিলিট উপাধি দিয়েছেন। এরপর তিনি 1938 সালে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। অর্থাৎ এখানে কয়েকটা প্রশ্ন আছে, তিনি কোথায় তিনি জন্মগ্রহণ করছেন, কত সালে তিনি জন্মগ্রহণ করছেন, তার শিক্ষা জীবন কি, তার কর্মজীবন কি, তার লেখা কতগুলি বই তোমার পুস্তকের ভিতরে যেগুলি আছে সেই বইগুলির নাম, এবং এই লেখার জন্য তিনি কী কী পুরস্কার পেয়েছেন, সেই পুরস্কার, এবং তিনি কত সালে মৃত্যুবরণ করেছেন। আমি এগুলি সবগুলি প্রশ্নের উত্তর কিন্তু এখানে পড়েছি। এইভাবে প্রশ্ন এখান থেকে কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন আসে। এই জন্য লেখক পরিচিতির আমাদেরকে জানতে হবে। এরপর আসে পাঠের উদ্দেশ্য। কি উদ্দেশ্যে আমরা এটা পাঠ করব? শিক্ষার্থীরা প্রাণের প্রতি নিষ্ঠুরতা, যে কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুরতা পরিহার করে তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে। যে কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুরতা পরিহার করে, অর্থাৎ ত্যাগ করে, তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে। এটাই আমাদের এই গল্পটির শিক্ষণীয় বিষয়। এটা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারব। এরপর আমি আসি পরবর্তী আছে পাঠ পরিচিতি, অর্থাৎ এই গল্পটির সার সংক্ষেপ, যেটা জানলে পর আমি গল্পটিকে খুব সহজে আয়ত্ত করতে পারব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে অতীতের স্মৃতি, একটা দেওঘরের স্মৃতি নামক একটা গল্প ছিল। সেইটাকে কিছু বা ঈষৎ পরিবর্তন বা পরিমার্জন করে অতীতের স্মৃতি গল্প হিসেবে তোমাদের পাঠ্য বইয়ে সংকলন করা হয়েছে বা অন্তর্ভুক্ত করা হয়েছে। তো একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠে মমত্বের সম্পর্কই। লেখক অসুস্থ ছিলেন, তিনি চিকিৎসকের পরামর্শে স্থান পরিবর্তন করে, অর্থাৎ যেখানে গেলে তার শারীরিক একটু সুস্থ বা মন ভালো হবে সেরকম একটা জায়গা থেকে ঘুরতে যেতে বলা হয়। তাই লেখক স্থান পরিবর্তন করে অন্য কোথাও গিয়ে সেখানে তিনি বসবাস বা বাস করা শুরু করেন, কয়েকদিনের জন্য হয়তো। তো সেখানে একটি প্রাণীর সাথে তার পরিচয় হয় এবং বেশ একটা বন্ধুত্ব তার সাথে গড়ে ওঠে। এটাই কিন্তু এই গল্পটির মূল বিষয়। লেখক দেখিয়েছেন মানুষে যেমন স্নেহপ্রীতির সম্পর্ক অন্য জীবের সঙ্গেও তেমনি মানুষের সম্পর্ক গড়ে উঠতে পারে। মানুষে যেরকম সম্পর্ক তৈরি হয়, অন্য প্রাণীর সাথেও মানুষের সেরকম সম্পর্ক তৈরি হইতে পারে। তবে সেখানে কিছু প্রতিকূলতাও রয়েছে। যেমন মানুষের কোনো প্রতিকূলতা তেমন হয় না, কিন্তু প্রাণীর সাথে কতগুলি সম্পর্ক তৈরি করতে প্রতিকূলতাও অর্থাৎ বাধা বিঘ্ন আছে। আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয় তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। এতে মানুষে অনেকে একটু ক্ষিপ্তও হয় যে এর সাথে এত সম্পর্ক। যেমন অনেকে কুকুর পালে, আমরা এতে কি কটাক্ষ করি বা একটু তিরস্কার করি যে কুকুর পালে, এই বিড়াল পালে, এটা করে সেটা করে, এরকম হতে পারে। এই সম্পর্কের এই বিচিত্র রূপই প্রকাশ করেছে লেখক এই গল্পে। এই গল্পটাই কিন্তু এরকম সম্পর্কের ভিতরে কী কী প্রতিকূলতা আসে, কী ধরনের সম্পর্ক, এটাই কিন্তু এই গল্পে আলোচনা করেছেন লেখক। এরপর আসি মূল পাঠ অর্থাৎ গল্পটি নিয়ে আলোচনা। তো আমি গল্পটি আলোচনার পূর্বে একটু
বিষয়ে তোমাদেরকে বলতে চাই যে এই গল্পটির ভিতরে এমন কতগুলি শব্দ আছে যে শব্দগুলি প্রচলিত শব্দ নয়, আমরা এই শব্দগুলি সাধারণত ব্যবহার করি না। তো এই শব্দগুলি আমাদের ওই বাক্যের ভিতরে আসবে যখন, তখন আমরা ওই বাক্যটা বুঝব না। তো না বোঝার কারণে এই শব্দটা সম্পর্কে আমরা একটু আগে পরিচিত হয়ে নিলে অর্থ এবং টিকা অর্থাৎ তার ব্যাখ্যাটা যদি জেনে নিই, তাহলে আমি ওই শব্দগুলি যখন আসবে তখন খুব সহজে বুঝতে পারবো। তো যেমন দেখো এখানে একটা শব্দ আছে ভজন, ভজন, এখানে শব্দটা আছে, মূল পাঠে গেলেই পাবা। ভজন মানে প্রার্থনামূলক গান, অর্থাৎ সৃষ্টিকর্তার প্রতি যে আমরা প্রার্থনা করি, এই প্রার্থনা গান আকারে এরকম কিছু গান আছে। তো সেগুলি হলো প্রার্থনামূলক, যেন আমরা হাম নাদ ইত্যাদি, এগুলো প্রার্থনামূলক গান। তো এটাকেও ওরা হিন্দুদের ভাষায় বলে ভজন। আবার দৌড় মানে দরজা বা দুয়ার, ঘরে যে দরজা বা দুয়ারটা থাকে এটাকে দৌড় বলে। দৌড় খোলো, বোর হলো দৌড় খোলো কুকুমনি উঠরে, অর্থাৎ বোর হয়েছে দরজা খোলো, এখানে এই দৌড় শব্দটা আসছে। তারপর কুঞ্জ মানে লতাপাতায় ঘেরা কোনো স্থান, লতাপাতায় ঘেরা কোনো স্থান তাকে বলা হয়, বা লতাপাতায় আচ্ছাদিত কোনো স্থান, এটাকে বলে কুঞ্জ। বেরি এক ধরনের রোগ, হাত পাও ফুলে যাওয়া। তারপর আসামি সাধারণত বোঝা যায় জেলখানায় যারা অপরাধী থাকে তাদেরকে আসামি বলা হয়, কিন্তু এখানে কিন্তু লেখক অন্য অর্থে আসামি বোঝানো হয়েছে। সে রোগাক্রান্ত ছিল, তাই সে নিজেকে আসামি হিসাবে এখানে উপস্থাপন করছেন যে আমি একজন আসামি। তো সাধারণ মানুষের যা পারে সেখানে সে তা সব পারে না, যেরকম আসামিরা সাধারণ মানুষের যেসব কাজ করতে পারে আসামিরা কিন্তু সেটা ইচ্ছে করলেই পারে না, এরকম রোগাক্রান্ত ব্যক্তিও সেটা পারে না, বিদায় সে আসামি হিসেবে নিজেকে আখ্যায়িত করেছে। এরপর পাণ্ডুর মানে ফ্যাকাশে, চেহারাটা কি হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যাওয়া, সাদা হয়ে যাওয়া। তারপর মালি যিনি বাগানে কাজ করেন, তাকে মালি বলে। তারপর মালির স্ত্রীলিঙ্গে বলা হয় মালিনী বা স্ত্রী। এই ধরনের কতগুলি শব্দ, আরও কিছু শব্দ আছে, সেগুলি আমরা যখন মূল পাঠে যাব তখন আমরা একটা বুঝতে পারব। আচ্ছা, তো আমি এবার মূল পাঠে একটু যাই। তো মূল পাঠে যাওয়ার তো লেখক চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলেন বায়ু পরিবর্তনের জন্য। সে শারীরিক অসুস্থ হওয়ায় লেখক যখন শারীরিক একটু অসুস্থ হয় তখন তিনি কি করেন, চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসক তাকে পরামর্শ দেন যে আপনি একটু স্থান পরিবর্তন করেন, বায়ু পরিবর্তন করেন, আপনার মন শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য আপনি একটু কোথাও ঘুরে আসেন। সেই কথা মতন লেখক যেখানে থাকতেন ওখান থেকে তিনি অন্যত্র কোথাও ঘুরতে যান। তো সেখানে এই জন্য বলছেন চিকিৎসকের আদেশে দেওঘরে একটা জায়গার নাম, সেখানে তিনি ঘুরতে গিয়েছেন। বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সে লোকেও জানে। বায়ু পরিবর্তনে কি হয়, একটু মন শারীরিক এবং মানসিক প্রশান্তি পাওয়া যায়। আমিও এসেছি, লেখকও সেই শারীরিক এবং মানসিক প্রশান্তির জন্য তিনি কোথাও ওই দেওঘরে ঘুরতে গেছেন। প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে তিনি থাকেন। প্রাচীর অর্থাৎ দেয়াল ঘেরা, চারিপাশে গাছগাছালিতে ভরা, লতাপাতায় ভরা, তার ভিতরে একটা বাড়ি, সেখানে তিনি থাকা শুরু করেন। রাত্রি 3টা থেকে কাছে কোথাও একজন লোক, রাত্র 3টার দিকে লেখকের ঘুম ভেঙে গেছে। উনি ঘুম থেকে জেগে শুনে যে কাছে কোথাও একটা লোক ভাঙা গলায়, অর্থাৎ সুন্দর গলায় না, একটু ভাঙা গলায় তিনি কী করছেন, ভজন গাইতেছেন। এই যে ভজন, এই ভজন তিনি গাচ্ছেন, অর্থাৎ তিনি ওই সৃষ্টিকর্তার উদ্দেশ্যে তিনি কী করতেছেন, প্রার্থনামূলক গান তিনি গাচ্ছেন। লেখক এটা শোনার পরে তিনি কি করলেন, তার শোবার ঘর থেকে তিনি বের হয়ে বারান্দায় গিয়ে একটা চেয়ার নিয়ে তিনি বসলেন। এরপর ভজন শুনতে শুনতে রাত্রি যখন পরিষ্কার হয়ে আসলো, অর্থাৎ
ভোর হওয়ার আগ মুহূর্তে একটু পরিষ্কার হয়ে যায়, তখন তিনি বাড়ির চারিপাশে যে গাছগাছালিতে ভরা ছিল, হ্যাঁ, সেখানে শুনল কি তিনি পাখির কিচিরমিচির শুনতে পেল। পাখিরা, মানুষ যদিও সে সকালে ঘুমিয়ে থাকে, কিন্তু পাখিরা কিন্তু ঘুমায় না। ও যখন সুবে সাদেক অর্থাৎ সূর্য উদয়ের আগ মুহূর্তে যখন পরিষ্কার হয়ে যায়, তখন কিন্তু পাখিরা ও ঘুম ভেঙে যায়, ও কিচিরমিচির শব্দ শুরু করে। এরকম পাখিরা চতুর্পাশে কিচিরমিচির শুরু করলো। লেখক কী করলো, সে কিচিরমিচির সে শোনা শুরু করলো। এরকম 1 দিন 2 দিন 3 দিন যখন সে শুনতে শুনতে পাখিদের কিচিরমিচির, তার কাছে বিভিন্ন পাখি ডাক পরিচিত হয়ে গেল। এই পাখিগুলি কি কি ছিল, ওখানে কি কি পাখি আসতেছিল? দোয়েল, শ্যামা, বুলবুলি, তারপর এ ধরনের আরও অসংখ্য পাখি বিভিন্ন গাছে ডাকাডাকি শুরু হয়ে গেল। আর দেয়ালের পাশে একটা উঁচু গাছ ছিল, সে গাছটার নাম ছিল ইউক্যালিপটাস নামের একটা গাছ ছিল, অনেক উঁচু গাছ। ওই উঁচু গাছের ডালে একজোড়া পাখি এসে সবার শেষে বসত। তো বসে তারা একটু কয়েকবার ডাকাডাকি করে আবার চলে যেত। এরকম আজ কাল পরশু এরকম ডাকাডাকি করত। তো ওই পাখি দুইটির নাম ছিল বেনেবু পাখি। তো লেখক প্রতিদিন ওই পাখিদের ডাক শোনার জন্য তিনি ওখানে ওই বারান্দায় যে বসতেন, ওই যখন তারা ডাকাডাকি শুরু করত, এই ডাকাডাকি শুনতে শুনতে সে বিভিন্ন পাখি, কোন পাখি কিভাবে ডাকে সে ডাক্তার মুখস্থ হয়ে গেছে, এই পাখিতে এইটা ডাকতেছে। কিন্তু দেখা গেল 2-3 দিন হয়ে গেল, ওই যে বেনেবু পাখি দুটি ওই যে উঁচু ডালে বসে, ইউক্যালিপটাস গাছের উঁচু ডালে বসে যে তারা ডাকাডাকি করতো, তারা 2-3 দিন ধরে তারা আর আসতেছিল। লেখক খুব চিন্তায় পড়ে গেল যে ব্যাপার কি, ওরা আসে না কেন? তাহলে ওদেরকে কি করলো? ওদেরকে ওই যে বেদ বলতে এখানে বোঝানো হয়েছে যে শিকারী, যারা পাখি ধরে বাজারে বিক্রি করে অথবা কোথাও চালান করে, এরা কি ধরে নিয়ে গেল? এখানে তো আমরা এই জঙ্গলে তো পাখি ধরার বহু লোক আছে, ওরা কি বিক্রি করে ফেললো? তাই লেখক একটু চিন্তায় পড়ে গেল। তো ঠিক 3 দিনের পর আবার পাখি দুইটা ফিরে এসে আবার ওই ডালে বসে কয়েকটা ডাক দিয়ে চলে গেল। তো এই লেখকের ভিতরে একটু যে চিন্তা হয়েছিল, সে চিন্তাটা একটু কী হলো, দূর হয়ে গেল। সে একটু স্বস্তি পেল যে আবার পাখি দুইটা ফিরে এসেছে। তো কি হলো এখানে, কিন্তু 3 দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকারের ভাবনাটা তার গুছিয়ে গেছে, অর্থাৎ লেখকের সত্যিকারের ভাবনাটা গুছিয়ে গেল। তো এখন আমি আজকের এ পর্যন্ত তোমাদের মূল গল্পটির যে আলোচনা ছিল এটুকুই আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। আর এখানে যে বিষয়গুলি উপস্থাপন করেছি, যে লেখক পরিচিতি, এটা তোমরা পাঠ্য বই থেকে লেখক পরিচিতির যে প্রশ্নগুলি আমি তোমাদেরকে ধরিয়ে দিয়েছি সেগুলি তোমরা দেখবা এবং ওখান থেকে বোঝার চেষ্টা করবা। এরপর পাঠের উদ্দেশ্য কী ছিল, কী উদ্দেশ্য সেটাও পাঠ্য বইয়ের ভিতরে দেওয়া আছে, সেখান থেকে তোমরা এটা বোঝার চেষ্টা করবা। এরপর পাঠ পরিচিতির ভিতরে যে প্রশ্নগুলি আমি তোমাদের সামনে ধরিয়ে দিয়েছি, সে প্রশ্নগুলিও কিন্তু তোমরা পড়বা এবং মনে রাখার ব্যবস্থা করবা, যাতে তোমরা এই প্রশ্নগুলি আসলে এর উত্তর যথাযথভাবে দিতে পারো। এরপর মূল পাঠের আমি যে সম্পূর্ণ অংশ পড়ানো সম্ভব নয় এই সময়ের ভিতরে, তাই মূল পাঠটাকে আমি যেটুকু পর্যন্ত পড়াইছি পরবর্তী ক্লাসে এরপর থেকে আমি আবার তোমাদের সামনে পড়াবো। আর এরপরে হলো এর থেকে মূল পাঠটা পড়তে গেলেই এই পাঠের জন্য কতগুলি শব্দ, কঠিন শব্দ, অর্থ ও টিকা জানতে হবে। সো সেই কঠিন শব্দের কতগুলি টিকা এবং অর্থ আমি এখানে বুঝিয়ে দিলাম। আরও কিছু শব্দ আছে যেগুলি তোমরা চেষ্টা করলে পারবা অথবা দাগ দিয়ে রাখবা, যখন সশরীরে ক্লাস হবে তখন এগুলি আমি তোমাদেরকে আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আশা করি তোমরা এগুলি একটু মনোযোগ সহকারে পড়বা এবং বোঝারও চেষ্টা করবা। তো এবারে আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আশা করি তোমরা আগামী ক্লাসগুলি যথাযথভাবে দেখবা এবং যথাযথভাবে যে
আমাদের স্বাস্থ্যবিধি এগুলিও তোমরা মেনে চলবা। হ্যাঁ, এ বলে আমি আমার ক্লাস শুরু করছি। আসসালামু আলাইকুম।